কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি কৃষাণু। আজকে ক্লাস 6-এর আলিপুরদুয়ার হাই স্কুলের যে সেকেন্ড স্কুলটা আছে অঙ্কর, তোমাদের সেটা সম্পূর্ণভাবে করে দেখাবো। তোমরা ধৈর্য সহকারে মন দিয়ে দেখো। আর এটাতে কি কি লাগবে, মানে তোমাদের কোন ক্লাসে কিসের ওপরে ভিডিও লাগবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? চলো দেখো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি জানি। আর তোমরা লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটা দেখলে তোমরা কিছু শিখতে পারবে। চলো, প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বরে যেটা আছে দেখতে পাচ্ছ। আচ্ছা, 12 মাইনাস 2 তার সাথে ভাগ 2 কত হবে? আগে ব্র্যাকেটের ভেতরে কাজ। 12 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হয়? 10 থাকে। 10 ভাগ 2 কত হবে? 5। তাহলে বি নাম্বার অপশন হয়ে যাবে উত্তর। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? ধরো দুটি সংখ্যা আছে পরস্পর মৌলিক সংখ্যা, ধরো 5 আর 7। এদের যদি আমি গসাগু করি, লসাগু করলে কি হতো? এই দুটোর গুণফল হতো, তাই না? কিন্তু গসাগুর ভেতরে যদি কখনো কোনো কিছুর ভিতর দিয়ে না যায় গসাগু, ধরো 5 আর 7-এর ভিতরে কমন কিছু আছে কি? মানে কমন গুণিতক কিছু আছে কি? নেই তো। এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে যদি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হবে, ঠিক আছে? দেখো, একে 5 বা 7 এর ভিতরে কমন কিছু দিয়ে যায় কি? যখন না যায় তখন সেটা 1 দিয়ে যায়। 5-এর ভিতরে 1 আছে, 7-এর ভিতরে 1 আছে, তার জন্য সেটা হলো 1 দিয়ে যাবে। তাহলে এদের মানে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হবে। 1-এর 5-এর সমতুল্য ভগ্নাংশ, তোমরা এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা হলো তোমার 3 নম্বরের অ্যান্সার কোশ্চেন। 1-এর 5-এর সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ সেইটাই যেটা ধরো, যেমন ধরো আমি এটা দিয়ে বোঝাচ্ছি। 1-এর 5 এটা সমতুল্য তখনই হবে যখন আমি ওপরে আর নিচে সমান জিনিস দিয়ে গুণ করবো এবং যা পাবো সেটা। ধরো আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 1 2, 5 দিয়ে গুণে 10। ধরো আমি যদি 1-এর 5 আছে, একে যদি ওপরেও 3 দিয়ে গুণ করি, নিচেও 3 দিয়ে গুণ করি, 3 1 3, 3 5 15। দেখো এর মধ্যে অপশনের মধ্যে কোনটা আছে? 2-এর 10 আছে, তার মানে এইটা উত্তর হবে। 1-এর 15 দিয়েছে, 1-এর 15 না, 3-এর 15 যদি থাকতো তাহলে সেটা হতো, ঠিক আছে? তো তোমরা কি এটা বুঝতে পারলে? সমতুল্য ভগ্নাংশ সেইটাই যেটাকে ওপরে এবং নিচে একই জিনিস দিয়ে গুণ করে যেটা পাবো সেটাই সমতুল্য ভগ্নাংশ। এত এর দুটি 2-এর স্থানীয় মানে, এত এর দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য কত? আচ্ছা, দুটি 2 আছে, দেখো এখানে হলো দুইটি স্থানীয় মান। স্থানীয় মান বলতে দেখো এখানে হলো একক, দশক, শতক, হাজার। এই যে 4 ঘর পর 2, তার মানে 2 দিয়ে 3টে শূন্য, আমি এটাতে 4 নাম্বার দিলাম, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, 2000 থেকে আমার কত বিয়োগ? একক, দশক, এই 2, তার মানে 20। 2000 থেকে 20 বিয়োগ 0, 8, এখানে হবে 9, এখানে হবে 1। 1980। 1980 কোথায় আছে দেখো? এই যে ডি নম্বর অপশনটা হলো 1980। তোমরা তো এইসব জানোই। দেখো, স্থানীয় মান বলতে বোঝায় সেই দশকের ঘরের অঙ্কটা বা শতকের ঘরে কোথায় আছে সেটা। দেখো, এটা আছে হাজারের ঘরে, তাহলে 2000, আর এই দুইটা আছে দশকের ঘরে, মানে 20। 2000 থেকে 20 বাদ দিলে যত হবে সেটাই তো হবে পার্থক্য। এদের ভিতরে পার্থক্য মানে এটার থেকে এটা বিয়োগ করলে কত পাওয়া যাবে, এটাই তো পার্থক্য। কত টাকার 1/3 অংশ 4 টাকা? দেখো, কত টাকা ইজিলি করব, এটাকে কঠিন বানাবো না। কত মানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। কত টাকার মানে গুণ, কত টাকার 1/3 অংশ সমান সমান 4 টাকা। তাহলে দেখো, কত টাকা আমি বেশি রেখে দিলাম, এইটার সাথে গুণ সম্পর্ক আছে, এটা গুণ সম্পর্ক আছে, এটা ভগ্নাংশে আছে, তার মানে এই 3টা এর সাথে ভাগ আছে, ভাগাকারে আছে। 1/3, তার মানে এই 1-এর সাথে 3টা ভাগাকারে আছে। ভগ্নাংশ মানে তো ভাগ, তো জানো তো তোমরা। তাহলে সেই 3টা এই পাশে সমান সমানের ওই পাশে চলে যাবে কি আকারে? গুণ আকারে। এই পাশে ভাগ আকারে আছে, এই পাশে চলে যাবে গুণ আকারে। তাহলে এটা হবে 3 4 12। তাহলে 12-র 1/3 হলো 4 টাকা। বোঝা গেল 12 টাকার? নিশ্চয়ই। এই দেখো এই অ্যান্সারটা। বৃত্তের একটি অংশ যে ব্যাস, বৃত্তচাপ, ব্যাসার্ধ। বৃত্তের একটি অংশ। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হবে বৃত্তের অংশ, এগুলো সবগুলোই, কিন্তু প্রশ্নটাতে ব্যাপারটা হলো বৃত্তের ভেতরের যে কোনো একটা অংশকে যদি আমি কেটে নেই সেটাকে কি বলবো, সেইটাই বলেছে এখানে, বুঝতে হবে।
এখানে কিন্তু সবগুলোই কিন্তু বৃত্তেরই অংশ। দেখো বৃত্তের একটি অংশ জ্যাও বৃত্তেরই অংশ, ব্যাসও বৃত্তের অংশ, ব্যাসার্ধও বৃত্তের অংশ, বৃত্তচাপও বৃত্তের অংশ। কিন্তু এখানে বলতে চেয়েছে ওরা, ওদের প্রশ্ন অনুযায়ী যেটা আসছে সেটা বলছে একটা বৃত্ত, এই বৃত্তটির একটি অংশ, মানে ধরো তুমি এই অংশটাকে কেটে নিলে, এটাকে কি বলবে? এটাকে বলবে বৃত্তের বৃত্তচাপ। এই পুরো একটা বৃত্তচাপ, পুরোটাও কিন্তু বৃত্তচাপ। এই একটা বৃত্ত গোটাটাও কিন্তু বৃত্তচাপ। এই বৃত্ত যখন একটা বৃত্তচাপ সব থেকে বড় বৃত্তচাপ হলে এই বৃত্তটার পরিধি। বোঝা গেল? সোজা প্রশ্ন। দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে থাকলে ওই সরলরেখা দুটির মধ্যে কোণ কত হবে? দেখো একটা সরলরেখা আছে, এই একটা রেখা মানে মাটি ধরো, এটার সাথে এই সরলরেখাটা লম্বভাবে আছে। তাহলে লম্ব বা খুঁটি, আমি বারবার বলেছি আমার ভিডিওগুলোতে তোমরা দেখবা, সবগুলোতেই বলা আছে যে একটা সরলরেখা যদি মানে একটা খুঁটি কোথাও পোতা থাকে, সেটা লম্বালম্বিভাবে, তাহলে সেটা সমান ভাগে ভাগ হয়, মানে এটা 90 ডিগ্রি হয়, সমকোণে ভাগ হয়। তার মানে দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে থাকলে সেই সরলরেখা দুটির মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তোমরা কিন্তু এটা মনে রাখবে, এটা সারা জীবন কাজে লাগবে যে একটি মানে একটা লম্ব হলে সেটা 90 ডিগ্রি হবে, কোনো কিছুর ওপরে লম্ব হবে মানেই সেটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ক্লিয়ার হলে এই পর্যন্ত। নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা, একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব আঁকা যাবে। একটি সরলরেখার ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা যাবে। একটা নির্দিষ্ট বিন্দুতে একটাই লম্ব আঁকা যাবে। ঠিক আছে, দেখো এখানে একটা বিন্দু দিয়ে তুমি একটাই লম্ব আঁকতে পারবে। কেন ধরো একটা বিন্দু দিয়ে আমি যদি এখানে একটাই 90 ডিগ্রি হবে, বাকি যেগুলো পাশ দিয়ে আঁকবো সেগুলো কেন 90 ডিগ্রি হবে, মানে লম্ব হবে। আর আমি সবসময় এই অঙ্কটাতে কি বললাম, লম্ব মানেই 90 ডিগ্রি। লম্ব যদি কোনো মানে কোনো একটা দাগের উপরে কোনো লম্ব টানি, লম্ব মানেই 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখো। 24, 36, 54 গসাগু কত? গসাগু তোমরা উৎপাদক বিশ্লেষণের পদ্ধতিতে গসাগু জানো। প্রথমে 3 দিয়ে যাবো, দেখো সবার ভিতরেই 3। কি করে আমি বুঝলাম? 4 আর 2 6, যোগ করে 6 হচ্ছে, এটা তো 3 দিয়ে যাবে। 3 নামটা জানি আমি যেহেতু। আর 54 দেখো, এই 5 আর 4 9, 9 মানে 3-এর গুণিতক, তার মানে এটা 3 দিয়ে যাবে। দেখো 3, 3 8 24, 3 12 36, 3 5 2 24, 3 8 54। আচ্ছা এইটা আমাদের কি বলেছে, গসাগু না লসাগু বলেছে? গসাগু বলেছে। এটা দেখো আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে যদি দিই আমি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। আর যায় কি, দেখো এইটা 2 দিয়ে যাচ্ছে, আর হলো এইটা 3 দিয়ে যাচ্ছে, কিন্তু সবগুলো এক সংখ্যা দিয়ে যাচ্ছে না। তার মানে গসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যাই একই সংখ্যা দিয়ে যেতে হবে, মানে ভাগ যেতে হবে। তাহলে আমার এই পাশে যেই সংখ্যাগুলো হয় সেইগুলোই তো গসাগু। তাহলে এদের গসাগু কত? 3 গুণ 2 সমান 6। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু কত? 6 হবে। বোঝা গেল এটুকু? এবার এই 8টা কোশ্চেনের সলভ দেখো। তার আগে ফোনটাকে একটু সেট করে নিই। নেক্সট দেখো 2-এরগুলো। 15%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা এইটাকে দেখো, 15% মানে কি? 15 100তে 15, এটাকে কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে 3 5 15, 3 কুড়িং 100, সরি 5 কুড়িং 100, তাহলে হলো 3-এর 20। তাহলে 15% হলো সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3-এর 20। বোঝা গেল? কিছু না, দেখো 15% মানে কি, 100তে 15, সেটাকে কাটাকাটি যাচ্ছে বলে 3-এর 20 হয়ে গেল। এতকে শতকরায় প্রকাশ করো। এতকে শতকরায় যদি প্রকাশ করি, 5 একে 5 6 7, 5 একে 5 6 7 7, 5-এ 7। তার মানে আমার যদি শতকরায় প্রকাশ করি, 5-এ 7 100তে কত? যদি করি আমি 7 × 100/5, 5 কুড়িং 60, 7 দুগুণে 14, 140। এখান থেকে বেরোতো, দেখো 100 দিয়ে যদি গুণ করে দিতাম, 5 কুড়িং 100, 7 দুগুণে 14, 140 হলো। এখান থেকে করলে তোমরা বুঝতে পারছো না, তাই আমি এবার এভাবে করে দেখালাম। দেখো 7-এ 5 মানে 5 একে 5 6 7, 5-এ 7, তাহলে 5-এ যদি 7 হয় 100তে কত? 100তে 140%। ঠিক আছে, তাহলে এটা সামান্য, এটাকে শতকরায় প্রকাশ করো, শতকরায় কত হলো? 140%।
সত্য না মিথ্যে সেটা দেখো। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। এই বৃত্তের এটাকে বলে ব্যাসার্ধ, আর এই পুরোটা হলো ব্যাস, মানে এই পুরোটা হলো ব্যাস। তাহলে বলেছে বৃত্তের ব্যাস, এই যে ব্যাসটা পুরোটা এই ব্যাসার্ধের দ্বিগুণ। হ্যাঁ, এই ব্যাসার্ধ যা বৃত্তের ব্যাসটা তো এই ব্যাসার্ধটার দ্বিগুণ হয়, তার মানে এটা পুরোই একদম সত্য। ঠিক আছে, বুঝতে পারলে কো? এত এর মান কত? 8.23 গুণ 0.3। দেখো দুইভাবে করতে পারো। এইটা দিয়ে গুণ করে 4 ঘর পর 3 ঘর, এইদিকে 2 আর এই একটা 3 ঘর পর দশমিক দিতে পারো। ঠিক আছে, 3 × 9, 3 × 6, 3 × 8 24। 3 ঘর পর দশমিক দিয়ে দিতে পারো। আবার যদি কারোর অসুবিধা হয় দশমিকে, তাহলে কি করবা, দশমিকটাকে তুলবে। 823 গুণ 3, এখানে দশমিক তোলার জন্য 100 আর এখানে দশমিক তোলার জন্য 10। তাহলে গুণ করলে হবে 3 × 9, 3 × 6, 3 × 8 24 দিয়ে দেখো এখানে নিচে কত হলো, 1 2 3 0, 1 দিয়ে 3 0 দিয়ে 3 ঘর পর দশমিক বসিয়ে দেবো। যেটা তোমাদের ভালো লাগে, ঠিক আছে, বোঝা নিয়ে কথা মেন ব্যাপার। অঙ্ককে কখনো জটিল করবো না, এই দুটোতে একই উত্তর। ঠিক আছে, তোমরা যেইভাবে বুঝবে সেভাবে করবে, কেন 1 নম্বরের অঙ্ক বেশি করতে হবে না। 121-এর বর্গমূল কত? 121-এর বর্গমূল মানে হলো 121 কত 11 11 121, 11 গুণ 11 121। তাহলে দুটো মানে পচা 11 থেকে একটা ভালো 11 বেরোবে, আমি এগুলোকে পচা বলি। ঠিক আছে, তো দুটো পচা 11 থেকে 11 বেরোবে। দেখো 11 11 দিয়ে গুণ করে একটা শর্টকাট ট্রিক শেখাই। ঠিক আছে, তোমরা আমার স্টুডেন্ট বলে তোমাদের আমি শেখাচ্ছি, নাহলে আমি সবাইকে শেখাই না। 11 গুণ 11 হলে কি হবে, দেখো এখানে কটা সংখ্যা আছে, দুটো, তাই 1 2। ঠিক আছে, আর এই মানে দুটো সংখ্যা, এবার এখানে দুটো সংখ্যা আছে, তাই 2 পর্যন্ত যাবো, তারপরে থেকে আবার রিপিট হবে। 2 এর পরে আবার কত, 1। দেখো যদি এরকম থাকে 111 গুণ 111, মানে 111 গুণ 111, এখানে কটা সংখ্যা আছে, 1 2 3টে, 3টে মানে 1 2 3 লেখো। 3-এর পর থেকে রিপিট হবে, 3-এর পরে রিপিট হবে কত, 2 1। তোমরা দেখো 1 1 1 1 গুণ 1 1 1 1, দেখা যাচ্ছে কি এইটুকু, না এইটুকু বোধহয় দেখা যাচ্ছে না, দাঁড়াও ফোনটাকে একটু সেট করো। এবার ঠিক আছে, দেখো 4টে 11 মানে 1111, 1111 গুণ করলে কত হবে, এখানে সংখ্যা আছে কটা, 4টে, তাহলে 1 2 3 4 পর্যন্ত গেলাম। 4-এর পর থেকে আবার রিপিট হবে, 4-এর পরের থেকে কত, এই 3 2 1। তোমরা ক্যালকুলেটর বা যেখানে খুশি করে দেখো, এইরকমই আসবে। এবার তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে, দেখো 1 1 1 1 1 গুণ 1 1 1 1 1, 1 2 3 4 5, 1 2 3 5টা 1-এর গুণ করে তোমরা দেখবে, মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, তারপরে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখো। সত্য ও বা মিথ্যে লেখো। এটা কি দিয়ে রেখেছে? আমার স্টুডেন্ট যারা, মানে তোমরা এই সব অ্যান্সার দেখে বা এই সব কোশ্চেন দেখে হেসে দেবে। ঠিক আছে, কেন কিনা এর কোনো ভিত্তি নেই। দেখো 9-এর স্কোয়ার মানে কি, 9 গুণ 9 মানে 9 নং 81, এখানে এর মান 80 দিয়ে রেখেছে, তার মানে কি এটা মিথ্যে। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লেখো। দেখা যাচ্ছে এখানে সমবাহু ত্রিভুজ, ধরো এইটা 3টি কোণের বলেছে না। সমবাহু ত্রিভুজ যদি ধরো এইটা যা এইটুকু যা এইটুকু, তার মানে ধরো এইটা 3 হয়, তার মানে এটাও 3 হবে, এটাও 3 হবে। এদের কোণগুলো কত হবে? দেখো সমবাহু, আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে যে কোনো ত্রিভুজের, যে কোনো পৃথিবীতে তুমি যেভাবে যে কোনোভাবে ত্রিভুজ আঁকো না কেন, ত্রিভুজের 3টি কোণের মান অলওয়েজ 180 ডিগ্রি হবে। 3টে কোণের যোগফল অলওয়েজ 180 ডিগ্রি হবে। তার মানে যদি ধরো এই 3টে মিলে 180 ডিগ্রি হয় এবং এদের বাহুগুলো সমান হয়, তার মানে কি 3টে কোণ সমানই হবে। তাহলে 180-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 60 হবে না? তার মানে এটা 60, এটা 60, এটা 60, তাহলে 60:60 অনুপাত করলে আমার দেখো 60 কেটে গেলে 1:1:1। তার মানে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত হবে,
1:1:1 বা 1:1:1। ক্লিয়ার এটুকু? আচ্ছা দেখো নেক্সট 9 নম্বর অঙ্ক। এখানে যে কোনো 8টা করতে বলেছিল, বাট আমি 9টাই করে দেবো, কেন কিনা তোমাদের শেখা নিয়ে কথা। 7:5 অনুপাতটির পূর্বপদ কত? দেখো একটা অনুপাতের সংখ্যাতে এইটাকে পূর্বপদ বলে, এটাকে উত্তরপদ বলে, আর কিছু না। তার মানে এর পূর্বপদ কত? 7। যদি কাটাকাটি যেত, কাটাকাটি করার পরে বলতে হতো। তো এটা দেখো দুটোই মৌলিক সংখ্যা, কাটাকাটি যাচ্ছে না, তাই এটা হলো পূর্বপদ। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট অঙ্কগুলোকে তোমরা দেখো। 3-এরগুলো তোমরা দেখতে পাচ্ছ। 2 করে 10 কিগ্রা ও 15 কিগ্রাকে অনুপাতে প্রকাশ করো এবং অনুপাতটি গুরু না লঘু অনুপাত উল্লেখ করো। দেখো 3-এর 1 নম্বরের প্রশ্নটা, ঠিক আছে। 10 কিগ্রা ও 15 কিগ্রাকে অনুপাতে, দেখো দুটোই কিগ্রা, তার মানে আমার কোনো অসুবিধা নেই। তার মানে এই দুটোকে আমি কাটতে পারি। 5 দিয়ে কাটলাম, 5 2 10, 3 5 15, তাহলে 2:3 হলো। এবার এইটা গুরু অনুপাত না লঘু অনুপাত সেটা বলতে হবে। তাহলে দেখো এইটাকে অনুপাতে প্রকাশ করলাম, এটা হলো একটা লঘু অনুপাত, মানে ছোট অনুপাত। ঠিক আছে, বোঝা গেল? 8 বছর 7 মাস 21 দিন ইন্টু 9 কত বছর কত মাস কত দিন? ঠিক আছে, আগে এই গুণ বা যে কোনো কিছু করার আগে আমরা এটাকে একটা ইউনিটে এনে দেবো। তার মানে আমি দিনে যদি আনি, ঠিক আছে, তাহলে আচ্ছা আমি আগে থেকে দিনে আনি। দিনে আনলে হবে 21 দিন প্লাস 7 মাস মানে কত? 7 × 30, আর 8 বছর প্লাস 8 বছর মানে কত? 8 × 1 বছরে কত? 365 দিন। এটাকে করতে হবে, তাহলে হবে 21 যোগ, আচ্ছা আমার উল্টো লেখা হয়েছে, আগে এই সাইডটা লিখতে হতো। ঠিক আছে, এই লাইন থেকে আমি ঠিক করে দিচ্ছি। 5 8 40 আমি 0, 6 8 8, 6 8 48। দেখো এভাবে যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে 28,359। এটাকে আমি 365 দিয়ে ভাগ করলে আমার আসবে 77 বছর। আর বাকি যেটা থাকবে সেইটাকে যে দিনটা থাকবে সেটাকে যদি আবার 30 দিয়ে ভাগ করি তাহলে আসবে আমার 9 মাস 9 দিন। এত বড় অঙ্ক করতে গিয়ে আমাদের পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর পিছানোর মানে আমার স্টুডেন্ট আর বাকিদের স্টুডেন্টের পার্থক্য থাকলো কোথায়? তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব? এটাকে দেখো কিছুই করব না, 8 বছর 7 মাস 21 দিন, এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, তাই তো? মানে গোটাটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এইটাকে আগে গুণ করে নিই, 8 9 72 বছর এটা থাকলো। আর এই 7 মাস আর 21 দিন এইটাকে আমি টোটালটাকে দিনে কনভার্ট করব। 7 মাস মানে কত? 7 মাস মানে হলো 3 7 30 দিয়ে গুণ করতে হবে, 3 7 21, তার মানে 210 মাস। ক্লিয়ার? আর হলো তোমার 21 দিন, এর সাথে 21 দিন যোগ করো, 21 দিন যোগ করলে কত হবে? 231। এইটার সাথে কত? এই টোটালটার সাথে 9 গুণ করব, 9 গুণ করলে হবে 2079। এইটা এবার আমার কী বেরোলো? টোটালটা আমার দিন বেরোলো। এই দিনটাকে আমি মাস আর দিন বের করতে গেলে আমি একে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে দেখো 207, তারপরে 3 6 18, 6 3 6 18 মানে 180। 180 যাচ্ছে, বিয়োগ দিলে 27 থাকছে, 9টা নামবে, 3 9 27, 3 9 27, তারপরে 9 থাকছে আমার এক্সট্রা। এই 9টা হলো দিন, আর 69টা থাকলো, 69টা মাস। 69 মাস মানে এটাকে যদি 12 দিয়ে ভাগ করি, 5 12 60, বাকি থাকে 9, তাহলে 5 12 60 বা 72 বছর ছিল আর 5 বছর আসলো, আর বাকি রইলো কত? 9 মাস। 9 মাস, আর এখানে দিন কত পড়েছিল? 9 দিন। তার মানে আমার কী বেরোলো? 72 আর 5 কত? 72 আর 5 77, তাহলে 77 বছর 9 মাস প্লাস 9 দিন। আবার বলছি আমি,
এইটাকে আমি ডাইরেক্ট গুণ করলাম, 8 নং 72টাকে রেখে দিলাম। এই মাস আর দিনটাকে এইটাকে দিনে কনভার্ট করলাম, এটাকে তো দিন আছেই, দুটোকে যোগ করে 9 দিয়ে গুণ করতে হতো গোটাটাকে, তার মানে আমি এই দুটোকে 9 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে গুণ করে এত আসলো। এটাকে আমি এবার এই টোটাল একটা দিন আসলো, তো এই দিনটাকে 30 দিয়ে ভাগ করলে আমি কী পাবো? মাস, বছর, মাস আর দিন কিছু পাবো। যেটা মাস থাকবে মিলে যাবে সেটা মাস হবে, আর যেটা বাকি থাকবে সেটা দিন হিসেবে থেকে যাবে। তাহলে এখান থেকে পেলাম আমি 69 মাস, মানে 69 মাস 9 দিন, তার মানে 9টা দিন আমার ফিক্সড হয়ে গেল। 69 মাস মানে কি? 69 মাস মানে 12 মাসে 1 বছর, তাহলে 69 মাস আমরা লিখি না, এটাকে আবার বছরে কনভার্ট করবো। এবার বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, 12 মাসে 1 বছর আমরা জানি, তাহলে 5 12 60, 9 একসাথে গেল, তারপরে এই 5টা বছরের সাথে যোগ হয়ে গেল। 12 দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা কি পাই? মাসকে 12 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? বছর পাই না? তো বছর সেই 5টা 72-এর সাথে 5 যোগে 77 হয়ে গেল, আর 9 মাস ছিল আর 9 দিন ছিল। ওকে, ক্লিয়ার হলো কি না বলো? আচ্ছা দেখো নেক্সট অঙ্ক, তোমরা কি দেখতে পাচ্ছ? পরের অঙ্কটা দেখো। আচ্ছা, রুটের অঙ্ক। এতকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, কোই বাত নেই। রুট 36 আমি কি ডাইরেক্ট করব? আচ্ছা, রুট 36 প্লাস রুট 25 একসাথে আছে, মানে এটা একটা সংখ্যা। রুট 49 প্লাস রুট 9, রুট 4 প্লাস রুট 16 হলো। দেখো এটাকে করলে রুট 36 মানে কি? 6 ছক 36 যোগ 5 5 25, 7 7 49 যোগ 3 3 9, 2 দুগুণে 4 আর 4 4 16। এর মানের ঊর্ধ্বক্রমে, মানে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, তারপরে ছোটকে এটা কত? 4 আর 2 6, 7 আর 3 10, 6 আর 5 11। ছোটকে এইটা সব থেকে ছোট, তার মানে সব 4 রুট 16, তারপরে এইটা 49 প্লাস রুট 9, তারপরে 36 প্লাস 25। ক্লিয়ার হলো কি না বলো? এত সংখ্যাটিকে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? 9-এর স্থানীয় মান, তারপর 9 আছে, আচ্ছা এইখানে আছে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 9 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেখো 1 2 3 4 5, 5টা শূন্য হবে, 1 2 3 4 5 দিয়ে 9 হবে। আর 9-এর স্থানীয় মান হলো, আর প্রকৃত মান কত তোমরা দেখতে পাচ্ছ তো? প্রকৃত মান হলো 9। 9-এর প্রকৃত মান কি? 9 যেখানেই থাকুক তার প্রকৃত মান সেই প্রকৃত মানই 9, তার মানে এত থেকে যদি 9 বাদ দিই তাহলে এর পার্থক্য কত হবে? পার্থক্য মানে বিয়োগ দিতে হবে। 9 আছে কত হলে 10 হবে, 1 আছে, এখানে 9 9 9 9, আর এই 1 8-এর থেকে বাদ যাবে 8 হবে। এত হলো স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য। ক্লিয়ার হলো কি না? আচ্ছা, এবার এইগুলো করব, 4-এরগুলো করব। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে, এটা লসাগু আর এটা গসাগু। দুটি সংখ্যার একটি এত হলে অপরটি কত? আরে 5-এর অঙ্ক, ঠিক আছে। দেখো আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। দেখো একটা সংখ্যা দিয়েছে আরেকটা সংখ্যায়, দুটোকে যদি গুণ করি তাহলে যত আসবে লসাগু আর গসাগুকে গুণ করলে ঠিক ততই আসবে। তার মানে আমার একটা সংখ্যা আমার দেওয়া নিয়ে আমাকে বের করতে হবে। একটা আমি এক্স ধরলাম, আরেকটা 56 আছে। এই দুটো সংখ্যার গুণফল সমান সমান এই দুটো সংখ্যা গুণ করলে যত হবে, এখানে লসাগু গুণ গসাগু তত হবে। লসাগু গুণ গসাগু 280 × 8 তত হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো, এর সাথে গুণ সম্পর্ক এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, সমান সমানের আমি বারবার বলি 280 × 8/56 চলে আসবে। 56টা এখানে ভাগ হয়ে চলে আসবে। দেখো 28 দিয়ে কাটলাম, 28 দিয়ে গুণে 56, আর 28 280 মানে 10 28 280। এবার এটাকে আবার কাটলাম, কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটলাম, মানে 2 দিয়ে কাটলাম, 5 হবে। তাহলে এক্সের মান 5 এটা 40, তার মানে অপর সংখ্যাটি কত? 40। তাহলে লিখবো আমরা অপর
সংখ্যাটি 40। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, এই সূত্রটা কিন্তু তোমরা ভুলবে না। সংখ্যা দুটির গুণফল, মানে একটা 56 আরেকটা জানি না, সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, মানে লসাগু আর গসাগু গুণ করে যত হবে সবসময় সংখ্যা দুটিকেও গুণ করে ততই হবে। ঠিক আছে? ক্লিয়ার? মান নির্ণয় করো, মান নির্ণয় করো, মান নির্ণয়টা এখানে করি। আচ্ছা, এই কতটা মান নির্ণয় করো, 4 × 5 প্লাস 5 × 8 মাইনাস 1 পূর্ণ 1 × 3। আচ্ছা, এটাকে সোজা কথায় সরল করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। কিছু না, আগে পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নেব। 4 × 5 প্লাস 5 × 8 মাইনাস 3 × 3 আর 1 4, 4 × 3। দেখো, এদেরকে যোগ বিয়োগ করতে গেলে বা যাই করো, আগে আমি লসাগু করব। 5 8 3, এরা সবই দেখো লসাগু হয় কি, মানে লসাগু হবে, লসাগু এরা তো সব মৌলিক সংখ্যা, তার মানে এদের ভিতরে কিছু যাচ্ছে কি, কমন ফ্যাক্টর আছে কি, নেই তো। মানে উৎপাদকে যদি ভাঙি, এদের ভিতরে কমন গুণিতক আছে কি, নেই। তার জন্য এটাকে, এই তিনটে সংখ্যা নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে। গুণ হলে 3 3 24, 5 5 40, 3 40, 3 4 12, 120, 5 40, 3 4 12, 120, তার মানে 120 হলো। 5 আছে কত হলে, 5 আছে এখানে, তার সাথে কত গুণ করলে 120 হবে, 3 24, 24 গুণ করলে সেই 24টা 4-এর সাথে গুণ হবে, 24-এর সাথে 4 গুণ করলে 4 4 16 নামে 6, 4 2 গুণে 8 আর 1 9, 96। 8 আছে কত হলে 120 হবে, তার মানে 8 3 5 15, 15 5 15, 15 কে 15, 15 গুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 75 মাইনাস 3, দেখো 3 আছে কত হলে 120 হবে, 5 8 40, 40-এর সাথে 4 গুণ করলে 4 4 16, 160। তার মানে আমি যোগের কাজ আগে করবো, এটা যোগ আছে, এটা যোগ করে নেব। 5 আর 6 11 নামে 1, 7 আর 7 14, 14 15 16 আর 1 17, 170 বিয়োগ 160 বাই 120 সমান সমান হলো 1 6 7 1 বাই 120। তাহলে এর হলো সংক্ষিপ্ত রূপ, মানে নির্ণয় মান কত, 11/120। তোমরা কি বুঝলে অঙ্কটা? দেখো, 4-এরও অঙ্ক এবং 5-এও ছিল, এখন তো 6-এ উঠে গেছো, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, মান ভাঙলাম, এদেরকে লসাগু করলাম। লসাগু এর মধ্যে কোনো সবগুলোই প্রাইম নাম্বার, মানে নিজেদের মধ্যে প্রাইম মৌলিক সংখ্যা, তাই এদের ধরে গুণ করে দিলাম, গুণটাই হলো এদের লসাগু, 120 হলো। এবার এই 120, এখানে 5 আছে, 5-এর সাথে কত গুণ করলে 120 হবে, দেখো, বা যেটা থাকে বাকি দুটোকে ধরে গুণ করে দিতে হয়। 3 আর 24, 24 4 24-এ 96 হলো। 8 আছে, এখানে 8 আছে কত হলে, 8-এর সাথে কত গুণ করলে 100 হবে, তার মানে যেটা থাকে সেই বাকি দুটোকে গুণ করতে হয়। 3 5 15, 5 15 75। এখানে দেখো 3 আছে, 3-এর সাথে কত, এই 3টা বাদ দিয়ে বাকি দুটো, 5 এটা 40, 40 তার সাথে 4 গুণ, 4 4 16, 160। এবার ধরে আমি যোগ বিয়োগ করে দিলাম, এখানে এই দুটোকে আগে যোগের কাজ করলাম, যোগ করলে এটাকে যোগ করলে 171 হয়, ঠিক 160 বিয়োগ দিলে হবে 11, আর নিচে 120 আছে, সেটাই হয়ে গেল। ঠিক আছে, এই হলো সরলের করার নিয়ম। আবার সরল দিয়েছে, দেখো, এত এর এত অথবা এত, যে কোনো একটা সরল করতে হবে। ওকে, চলো দেখা যাক। দেখো, ভিডিও অন না করে আমি অঙ্ক করছি, তাহলে দেখো আমি আবার বলছি, এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলেছে, তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমরা অবশ্যই জানো, আমি আশা করব, কেন কি না তোমরা 6-এ উঠে গেছো, তো এইগুলো অবশ্যই শিখে নিয়েছো, তবু আমার কাজ আমি করে দেবো। দেখো, প্রথমে করি যে জোড়া বাজবো, এখানে কটা জোড়া আছে, 1 জোড়া আছে, আর বাকি একটা বিজোড় সংখ্যা আছে 2। 2-এর ভিতরে এখানে যেই সংখ্যাটা দেবো সেটার বর্গমূল এখানে বসাবো। 1 যদি দেই, 1-এর বর্গমূল 1, দেখো 2 যদি দিতাম, 2-এর বর্গমূল কত, 2-এর বর্গ কত হতো 4, 2-এর থেকে বেশি হতো, তাহলে হতো না, তার মানে আমাকে ছোটোটা দিতে হবে, 1 দিতে হবে। 1 দিলে এখানে 1 বসবে, বিয়োগ করলে কত হবে 1। বাকি জোড়াটাকে ধরে নামাবো, এখানে বর্গ সংখ্যাতে মানে বর্গমূলে সবসময় জোড়া ধরে নামাতে হয়, তাহলে রইল কত 156।
এখানে যা হয় তার ডবল এখানে দিতে হয়। তাহলে এখানে 1 আছে, এখানে 2, এখানে যদি 2 থাকতো এখানে 4 দিতাম, মানে ডবল দিতে হবে সবসময়। এবার 2 আছে, তার সাথে কত গুণ করলে যেই সংখ্যাটা এখানে বসাবো সেই সংখ্যাটা এখানে গুণ করতে হবে। দেখো 2 আছে, এখানে যদি 6 বসাই, 6 দিয়ে যদি গুণ করি 6 ছক 36 নামায়। কেন 6 বসালাম? দেখো এই এককের ঘরে 6 আছে, এমন একটা সংখ্যা বসাবো যেটার সাথে গুণ করলে লাস্টে 6 হয়। তারপর আমার ফার্স্ট অপশানে আসছে 6, 6 ছক 36 নামায় 6, হাতের হলো 3, 6 2 12, 13 14 15, দেখো 56। এবার এখানে 6 বসাবো, তাহলে কত হবে? 156 মিলে গেল। সেই 6টা এখানে বসাবো, এখানে যেটা হবে সেটাই হবে বর্গমূল। ঠিক আছে, যেহেতু আমি জানতাম 256 16 বর্গমূল, তার জন্য আমার পক্ষে করাটা অনেক সোজা। তোমরাও 1 থেকে 30 পর্যন্ত বর্গমূল সংখ্যা মুখস্থ করে নেবে। যদি তোমরা মুখস্থ করতে চাও, দরকার পড়ে আমাকে বলবে, আমার কাছে লিস্ট করা আছে, আমি তোমাদের দিয়ে দেবো একটা ভিডিওতে। তোমরা সেটা দেখে দেখে খাতায় সুন্দর করে নোট ডাউন করে নেবে। বর্গ সংখ্যা, কিউব সংখ্যা, এগুলো সব করা আছে, সেগুলো সব দিয়ে দেবো, তোমরা নোট করে নেবে বসে বসে। ঠিক আছে, কিন্তু তার আগে কমেন্টস করতে হবে, কমেন্টস করে আমাকে বলতে হবে, নাহলে আমি দেবো না। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা দাঁড়াও। কি বলেছে এখানে? বলেছে, এটা ফিক্সড করে নিই। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি? এখানে রাখলে তোমরা কি দেখতে পাবে? হ্যাঁ, 4 5। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, ধরো আমি একটা সংখ্যা আর একটা সংখ্যা গুণ করলে 147 হবে। ঠিক আছে, যেই সংখ্যাটা ছোট, যদি যে সংখ্যাটা সেটা x হয়, অন্য সংখ্যাটা কত হবে? 3x। সেই সংখ্যাটা বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। বড় সংখ্যা যদি x হয়, ছোট সংখ্যাটা যদি x হয়, বড় সংখ্যা হবে 3x। এই দুটোকে গুণ করলে হবে 147। তাহলে দেখো 3x আর x গুণ করলে কত হবে? x স্কোয়ার। যেমন ধরো 9 গুণ 9 করলে কত হতো? 9 স্কোয়ার হতো না? সেরকম x গুণ x করলে কি হবে? x এর স্কোয়ার হবে না? তার জন্য দেখো x এর স্কোয়ার গুণ 3 সমান সমান 147। x স্কোয়ার সমান সমান 47 মানে 147। এইখানে 3টা গুণ সম্পর্ক আছে, এবার ভাগ হয়ে যাবে। 3 4 12, 3 দিয়ে কাটাকাটি করছি, 3 4 12, হাতের হলো 2, 3 27 থাকলো, 3 9 27। তার মানে এক্স স্কোয়ার সমান সমান 49 হলো। তার মানে এক্স স্কোয়ার 49। তাহলে এক্স সমান সমান কত? রুটের মধ্যে 49। তাহলে এক্স সমান সমান রুটের মধ্যে 7 গুণ 7, তাই তো? তার মানে একটা দুটো পচা 7 থেকে একটা ভালো 7 বেরোবে। তাহলে এক্স সমান সমান যদি 7 হয়, তাহলে বলো সংখ্যা দুটি কী কী? একটি সংখ্যা যদি 7 হয়, একটা সংখ্যা এক্স, এক্স সমান সমান 7, আরেকটা সংখ্যা 3x। তার মানে একটি 7, অন্যটি 7, 7 গুণ 3, 3 7 21। তাহলে একটা হবে 7, আরেকটা হবে 21। ক্লিয়ার? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে এবার দেখো 5 নম্বরের অঙ্ক যেটা আছে সেইটা করার চেষ্টা করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, ভালো কোয়ালিটি বা ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে হয়। আমি জানি অবশ্যই তুমি ভিডিওটাকে পুরো দেখবে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি এত কষ্ট করে অঙ্কগুলোকে বেছে বেছে করছি। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য 75 সেমি, দৈর্ঘ্যে লাল রং দেওয়া হয়েছে। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্যে লাল রং দেওয়া হয়েছে। বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং করা হয়। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো, কোনো কিছুই না একটু জটিল করার চেষ্টা করেছে, বাট আমি এখানে পড়াচ্ছি, ঠিক আছে? কৃষাণু স্যার তোমাদের পড়াচ্ছে, তো আমার কাছে পড়ার পরে এই অঙ্ক বা এই ধরনের অঙ্ক, তোমাদের 6-এর অঙ্ক কোনো জটিল বলে কিছু থাকবে না। তোমরা সবাই এক সমান নাম্বার পাবে, ফার্স্ট হবে, ঠিক আছে? চলো, 2 মিটার লম্বা একটি বাঁশের দৈর্ঘ্য, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেমি। তাহলে মিটারকে আমি সেমিতে করে নেব। কয় ঘর? 2 ঘর। 2 ঘর মানে দুটো শূন্য, মানে 100 দিয়ে গুণ করব। তাহলে 2 মিটার মানে হলো 200 সেমি, হলো তো?
যেহেতু আমার এখানেও সেমি আছে, এখানে মিটার আছে, দুটো এক একক না করলে আমি যোগ বিয়োগটা করবো কী করে? আমাকে তো একটা ফিক্সড এককে আনতে হবে। তাহলে 2 মিটার সমান 200 সেমি আমি বানিয়ে নিলাম। এবার এটাতে কি 200 সেমির মধ্যে আবার কি বলেছে? 75 সেমি লাল রং করেছে, বাকি বাঁশের বাকি অংশে সাদা রং করেছে। তাহলে সাদা রং আছে কত? 200 সেমি থেকে আমার 75 বাদ যাবে, তাহলে হবে 115 সেমি। 115 সেমিতে তোমার কি করেছে? সাদা রং করেছে। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া অংশের অনুপাত কত? বাঁশের মোট দৈর্ঘ্য কত? 200 সেমি। এখানে অবশ্য লিখে নিতে হতো মোট দৈর্ঘ্য ও লাল রং দেওয়া, সরি সাদা লিখেছি আমি, রং অংশের অনুপাত। তোমরা কি দেখতে পাচ্ছ? অনুপাত হবে সমান সমান কত? 200, আমি ভালো করে করছি, 200 সেমি ইস টু, এটাকে ইস টু বলে অনুপাত, ঠিক আছে। সাদা লাল রং কত? 75 সেমি, 75। দেখো এটা 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, 0 40, আর একবার 25 15, সরি আমি কি ভুল করলাম? একবার 2 থাকলো 5 5 না, ঠিক করেছি। আবার দেখো 5 দিয়ে যাবে, 5 8 40, 3 5 15, আর যাচ্ছে না। তার মানে এদের অনুপাত কত হচ্ছে? ফাইনালি 8:3। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রঙের দৈর্ঘ্যের অনুপাত কত? এটা হলো মোট দৈর্ঘ্য লাল অংশ, বাঁশের মোট দৈর্ঘ্য সাদা অংশের অনুপাত কত? মোট দৈর্ঘ্য কত? 200 সেমি, আর সাদা অংশ কত? সাদা অংশ কত বের করে? 115। এদের কাটাকাটি করবো। দেখো 5 আছে আর 0 আছে, কোনো সংখ্যার শেষে 5 এবং কোনো সংখ্যার শেষে 0 থাকলে সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ যায়। তার মানে এটাকে আমি 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 40 হবে। আর এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 2 3 5 15 23। তার মানে আর কাটাকাটি যায় কি? আর যায় না। তাহলে 40:23। তাহলে লাল রং মানে মোট আর লাল রঙের অনুপাত 8:3, আর মোট আর সাদা রঙের অনুপাত হলো 40:23। ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা? ঠিক আছে, তোমরা বুঝলে অঙ্কটা? সুন্দর করে খাতাতে তোমরা এগুলো লিখে পরের অঙ্কটা দেখো, আমি একটু পড়ি এবং করে দেখানোর চেষ্টা করি। পরের অঙ্কটাতে কি বলেছে? তোমার পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে এত তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পন্ন করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছে। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। 1 বছর 3 মাস 18 দিন, ঠিক আছে। তাহলে আমার হলো 6 তারিখ 2010 সালের 6 মাস 6 তারিখ। তাহলে জুন মাস, 6 মাস মানে কত? জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুনের, তাহলে 2010-এর জুন মাসের 6 তারিখে কাজ শুরু হয়েছে। কাজটা তৈরি হতে 1 বছর লেগেছে, তার মানে 1 বছর পরে শেষ হয়েছে। 1 বছর 3 মাস 18 দিন। তাহলে দেখো 1 বছর 3 মাস 18 দিন। 1 বছর মানে কত? 3, আচ্ছা 1 বছর মানে 1 বছর, তোমরা জানো আমি কী সব ভুলভাল বকছি। দেখো এটা 18 দিন আর 6 দিন কত হয়? 18 আর 6, 6 6 12, 13 14 নামে 4 2, 24 তারিখ 1 বছর 3 মাস। এখানে দেখো আমার 1 বছর 3 মাস, 1 বছর হয়েছে কবে? এই জুন মাস যদি পরের বছর জুন মাসে শেষ হতো তাহলে পুরো 1 বছর হতো। 1 বছরের থেকেও 3 মাস বেশি, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর মানে কত? 6 7 8 9, 9 মাস। তার মানে এটা সেপ্টেম্বর, সিপিটি লিখি। আর 1 বছর মানে 2011 সাল। 2011 সালের তাহলে কাজটা শেষ হয়েছে কত? 2011, ওরা যেভাবে লিখেছে আমি সেভাবে লিখি।
24 তারিখ 9 মাস 2011 সালে কাজটি শেষ হয়েছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কগুলো যদি এখন করে দিতে হয় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়েছে, আর তোমরা বড় ভিডিও দেখো না। আর তাছাড়াও হলো এইগুলো বইতে আছে, তোমরা দেখে নেবে, সেখান থেকে বইয়ের অঙ্ক ডাইরেক্ট অঙ্ক তুলে দিয়েছে, তো ওইখানেই পেয়ে যাবে। এবার যখন আমি চ্যাপ্টার করাবো তখন এই অঙ্কগুলোকে করিয়ে দেবো। তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে বড় অঙ্কগুলো লাগবে কি না, তাহলে চেষ্টা করবো পরের স্কুলটা যখন দেবো, মানে 3 নাম্বার 4 নাম্বার এই স্কুলটা যখন দেবো তখন আমি ওই বড় অঙ্কগুলোকে ইনক্লুড করার চেষ্টা করবো ওর মধ্যে, ঠিক আছে? নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, 1 ঘন্টার ওপরে বেশি চলে যাবে ভিডিওটা, আর তোমরা বড় ভিডিও দেখো না। চলো আমি দু একটা তোমার জ্যামিতি এঁকে দেওয়ার চেষ্টা করি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আঁকতে তো পারবো না, দু একটা আঁকার চেষ্টা করব। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 3 সেমি দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করব। ব্যাসার্ধ বৃত্ত দেখো এখানে কি করতে বলেছে, 1 সেকেন্ড, পেন্সিল পেয়ে গেছি। দেখো এখানে একটা 3 সেমি মাপের স্কেল দিয়ে, স্কেল তো ছিল, স্কেল দিয়ে 3 সেমি মাপের 3 সেমি এখান থেকে ধরবে, ধরো এখান থেকে ধরে 3 সেমি মাপের একটা দাগ কেটে নেবে ফার্স্ট অফ অল, ঠিক আছে? নাম দেবে AB, দিয়ে তোমার যে কম্পাসটা আছে সেটাকে এখানে ধরবে, কাটা কম্পাস ধরে সেই মাপে একটা বৃত্ত এঁকে দেবে, ধরে সেটার উপরে একটা বৃত্ত এঁকে দেবে। দেখা যাচ্ছে সেই বৃত্তটাকে কি নাম দিতে বলেছে, বৃত্তের কেন্দ্র যেই পয়েন্টটা এটা বসবে ওইটাকে বলবে কেন্দ্র, এর নাম দেবে O। ব্যাসার্ধ, এটা হবে ব্যাসার্ধ 3 সেমি AO। আর হলো ব্যাস এইটাকে বাড়িয়ে দেবে, নাম দেবে B। AB হলো ব্যাস, AO হলো AO ব্যাসার্ধ, AB ব্যাস। আর কি বলছে, যে কোনো একটা দাগ দাও, CD হলো যে বৃত্তের ভিতরে যেই দাগই হোক একটা পাশ থেকে আরেকটা পাশ যদি স্পর্শ করে সেটাকে বলে যে। আর এইভাবে দাগাতে সব থেকে বড় এখানে আসবে, সেইটাই হবে বৃত্তের সব থেকে বড় যে, এবং এই বড় যেটাই হলো ব্যাস, ঠিক আছে? তোমরা এই জ্যাটা সিডিও নাম দিতে পারতে, আবার AB কেও এই ব্যাসটা লিখেছো না, এটাকেও AB কেও আবার জ্যা বলেও চালিয়ে দিতে পারতে, একই ব্যাপার, নাম্বার কাটতে পারতো না, জিনিসটা সেই একই। 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট AB একটি সরলরেখাংশ অঙ্কন করো। ওই AB সরলরেখাংশের ওপরে একটি বিন্দু P নাও। ওকে, কি বলেছে, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট AB একটি সরলরেখাংশ অঙ্কন করো। AB একটি বিন্দু P নাও, স্কেল ও কম্পাসের সাহায্যে স্কেল ও কম্পাসের সাহায্যে P বিন্দুতে AB সরলরেখাংশের ওপরে PL লম্ব অঙ্কন করো। লম্ব দেখো PL লম্ব অঙ্কন করেছে, 90 ডিগ্রি কোণ আঁকতে পারো তোমরা কম্পাস দিয়ে ধরে, ঠিক আছে? আমার কাছে কম্পাস এখন অ্যাভেলেবেল নেই, পরের দিন আমি কম্পাস নিয়ে তোমাদেরকে 90 ডিগ্রি কোণ আঁকা শেখাবো, ঠিক আছে? ধরো একটা দাগ দেবে, কম্পাসটা দিয়ে এরকম করে আঁকবে, এখান থেকে কাটবে, দিয়ে এখান থেকে ওইখানে কাটবে, এখান থেকে এখানে কাটবে, যেটা হবে সেটা 90 ডিগ্রি, আর ওইটাই হবে লম্ব, ঠিক আছে? সো এটা আমি আঁকতে পারলাম না, তোমরা এঁকে নিও, আর না হলে আমি পরের দিন কম্পাস দিয়ে এঁকে বুঝিয়ে দেবো। আর পরটা দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো। এখানে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করলাম, দেখতে পাচ্ছ কি? আচ্ছা, এই যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করলাম, হলো এই রেখাংশটা স্কেল ও পেন্সিল ও কম্পাসের সাহায্যে এই রেখাংশ সমদ্বিখণ্ডিত করো। এইখানে এই কোনো রেখাকে সমদ্বিখণ্ডিত 2 ভাগে ভাগ করে কি করে, একটা কম্পাস নেবে, কম্পাসটা এই মাথায় বসাবে, দিয়ে এখানে কাটবে, এরকমভাবে এখানে কাটবে, যেই মাপে কেটেছো সেইটুকু আবার এখানেও কাটবে নিচের দিকে, আবার সেম মাপে এখানে ধরবে, এখানে কাটবে, আবার নিচে ওইভাবে সেমভাবে এখানে কাটবে, দিয়ে মাঝখান দিয়ে দাগ দিয়ে দেবা, যেই জায়গাটায় এই যে ছবে এইটাই হলো সমদ্বিখণ্ড, ঠিক আছে? তবে আমি কম্পাস নিয়ে তোমাদের ঠিকঠাক করে এঁকে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ,
কি লাগবে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, নাহলে আমি তো জানবো কী করে যে তোমাদের কি লাগবে। ঠিক আছে, সো চলো টাটা, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।